প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা পড়ব শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা। শারীরিক সক্ষমতা বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ধারণা পোষণ করেন। সাধারণভাবে কোনো স্বাস্থ্যবান ব্যক্তি বা মানুষকে অনেকে সক্ষম বলে মনে করেন। যাই হোক, সক্ষমতার ধারণা বিভিন্ন রকম হতে পারে। যেমন কোনো ব্যক্তি যে পেশা বা যে কাজের সঙ্গে যুক্ত ক্লান্তিহীনভাবে সঠিকভাবে যদি তিনি সেই কাজ সম্পাদন করতে পারেন, তাহলে তিনি সেই কাজের জন্য সক্ষম। তাহলে শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা প্রসঙ্গে বলতে গিয়ে আমাদেরকে বলতে হয় যে শারীরিক সক্ষমতা হলো সেই সক্ষমতা যার দ্বারা ব্যক্তি তার দৈনন্দিন কাজ ক্লান্তিহীনভাবে দ্রুততার সঙ্গে করতে পারে এবং কাজ সম্পূর্ণ হওয়ার পরেও তার মধ্যে কিছু অতিরিক্ত কাজ করার শক্তি থেকে যায়। শারীরিক সক্ষমতা মানুষের জীবনের এমন একটি ক্ষমতা আনে যার সাহায্যে কোনো ব্যক্তি দৈনন্দিন কাজকর্ম আনন্দপূর্ণ শান্তিপূর্ণ ভাবে সম্পাদন করতে পারে এবং আনন্দদায়ক এবং শান্তিপূর্ণভাবে তার জীবন অতিবাহিত করতে পারে। তাহলে শারীরিক সক্ষমতা বর্তমানে শুধুমাত্র তরুণ প্রজন্মদের সম্পদ নয়, যে কোনো বয়সের মানুষের কাছেই এটি একটি অমূল্য সম্পদ হিসাবে স্বীকৃত। বর্তমানে প্রযুক্তি নির্ভরতা এবং বিজ্ঞান নির্ভরতা ফলে মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। এই রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করার জন্য শারীরিক সক্ষমতা একান্ত প্রয়োজনীয়। তাহলে শারীরিক সক্ষমতা কাকে বলে? ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ দৈনন্দিন কাজকর্ম দ্রুততার সঙ্গে চালিয়ে যাওয়ার সক্ষমতা এবং জরুরিকালীন কাজে পুনরায় নিযুক্ত হওয়া ও তার মোকাবিলা করার সক্ষমতাকে শারীরিক সক্ষমতা বলে। এবার এই শারীরিক সক্ষমতার উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা, আর একটি হলো দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার আবার কতগুলো ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো হলো পেশিশক্তি, পেশির সহনশীলতা, হৃদপেশি সহনশীলতা, নমনীয়তা আর দেহ উপাদান। সেই রকম দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান এর মধ্যেও কতগুলো ভাগ আছে। সেগুলো হচ্ছে গতি, ক্ষিপ্রতা, ক্ষমতা, সমন্বয় ক্ষমতা, ভারসাম্য, প্রতিক্রিয়া সময়, এগুলো। এবারে শারীরিক সক্ষমতার এই যে দুটো উপাদান, স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান। স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানের মধ্যে যেগুলো আছে সেগুলো, এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানের মধ্যে যে পয়েন্টগুলো আছে সেগুলো, এগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। তো স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানে প্রথমেই যেটা আছে পেশি শক্তি। তাহলে পেশি শক্তি কাকে বলে আমাদেরকে জানতে হবে যে পেশি শক্তি আমরা কাকে বলবো। মাংসপেশির সংকোচনের মাধ্যমে বাধার বিরুদ্ধে কাজ করার যে সক্ষমতা তাকে আমরা বলবো শক্তি। তাহলে পেশির সংকোচনের মাধ্যমে উৎপন্ন যে বল তাকেই আমরা বলবো পেশি শক্তি। আর এই পেশি শক্তি নির্ভর করে কোনো পেশির দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদের উপর। এবার পেশি শক্তি বৃদ্ধি করার জন্য কিছু ব্যায়াম বা এক্সারসাইজ আমরা করতে পারি। সেগুলো কি? ওজন সহযোগে ব্যায়াম এবং বিভিন্ন বাধার বিরুদ্ধে ব্যায়াম। তো একটা হয় নিজের শরীরের ওজন নিয়ে ব্যায়াম, যেমন পুশ আপ, সিট আপ, চিন আপ, এগুলো আমরা করি নিজের শরীরের ওজন নিয়ে ব্যায়াম।
আর বাইরের ওজন নিয়ে ব্যায়াম, যেমন ডাম্বেল, বারবেল, জিমনাসিয়ামে গিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যায়াম, এগুলো হচ্ছে নিজের শরীরের বাইরের ওজন নিয়ে ব্যায়াম। এগুলোর মাধ্যমে আমরা পেশি শক্তি বৃদ্ধি করতে পারি। এবার বলছে পেশির সহনশীলতা। কোনো বাধার বিরুদ্ধে পেশির দীর্ঘ সময় কাজ করার যে সক্ষমতা, সাধারণভাবে তাকে পেশি সহনশীলতা বলে। এটি পেশির এমন একটি সক্ষমতা যা সহজে অবসাদ আসতে দেয় না। আবার অবসাদ আসলেও সেই অবস্থা থেকে দ্রুত মুক্ত হতে সাহায্য করে। তার মানে ক্লান্তিহীনভাবে কোনো বাধার বিরুদ্ধে আমরা দীর্ঘ সময় যে কাজ করতে পারি সেটাই হচ্ছে পেশির সহনশীলতা। আর এই সহনশীলতা নির্ভর করে কোনো ব্যক্তির পেশিতন্তুর উপরে, শ্বসনতন্ত্রের উপরে এবং সংবহনতন্ত্রের উপরে। তো পেশির সহনশীলতাযুক্ত কোনো ব্যায়াম বা এক্সারসাইজের উদাহরণ আমরা যদি দিতে চাই তাহলে আমরা বলতে পারি দূরপাল্লায় দৌড় হচ্ছে এর একটি উদাহরণ। এবার হৃদশ্বসনতান্ত্রিক সহনশীলতা। হৃৎপিণ্ড ও ফুসফুস দ্বারা শরীরের কার্যরত পেশিসমূহের অনবরত রক্ত ও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করার সক্ষমতাকে আমরা বলবো হৃদশ্বসনতান্ত্রিক সহনশীলতা। এটি হৃৎপিণ্ড আর ফুসফুসের একটি যৌথ সক্ষমতা যা কর্মরত কোষগুলোকে প্রয়োজনীয় অক্সিজেন, রক্ত ও খাদ্য সরবরাহ করে। তাহলে আমরা জানি কি, যে কোনো কাজ করার সময় বা পেশির সংকোচন প্রসারণের সময় পেশির মধ্যে একটা খাদ্য চাহিদার সৃষ্টি হয়। পেশির মধ্যে কী চাহিদার সৃষ্টি হয়? অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, খাদ্য সরবরাহের চাহিদা বেড়ে যায়। তো এই খাদ্যের চাহিদা ঘাটতি মেটানোর জন্য কি হয়, আমাদের হৃৎপিণ্ড থেকে যে রক্ত বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়, এই রক্ত সরবরাহ করা প্রয়োজন। তাহলে হৃৎপিণ্ড এখানে কাজ করছে, তার সঙ্গে কি করা প্রয়োজন, আর অক্সিজেনের প্রয়োজন হয় পেশির মধ্যে। তো অক্সিজেন সরবরাহ করবো কীভাবে? ফুসফুস থেকে লোহিত রক্তকণিকা হাত ধরে অক্সিজেনকে পৌঁছে দেয় বিভিন্ন কলাকোষে। তাহলে পেশির মধ্যে যে অক্সিজেন এবং খাদ্য চাহিদার সৃষ্টি হয়, এটা ফুসফুস এবং আমাদের যে শ্বসনতান্ত্রিক, হৃদশ্বসনতান্ত্রিক সহনশীলতা, এরা এই ঘাটতিগুলোকে পূরণ করে। এবারে আসছে নমনীয়তা। নমনীয়তা কাকে বলবো? অস্থিসন্ধিগুলির সর্বাধিক সহনশীল মাত্রায় প্রসারণ হওয়ার সক্ষমতাকে নমনীয়তা বলে। এখানে একটা কথা বলা হয়েছে সহনশীল মাত্রায়। তাহলে নমনীয়তা বলতে শুধুমাত্র কোনো অস্থিসন্ধির আমরা সর্বোচ্চ সম্প্রসারণ ক্ষমতাকে বোঝাবে না, বা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতাকে বোঝাবে না। তাহলে এটা কেমন, যে সর্বোচ্চ প্রসারণ ঘটিয়ে যে জায়গায় গিয়ে আমরা কিছু সময় সেখানে ধরে রাখতে পারবো, সেইটা হচ্ছে সহনশীলতা। যত বেশি সময় ধরে রাখতে পারবো, সহনশীলতা তত বেশি। আর যত বেশি পরিমাণ আমরা এটাকে অস্থিসন্ধিগুলোকে প্রসারণ ঘটাতে পারবো, নমনীয়তা তত বেশি। এটা নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন কোনো ব্যক্তির পেশি শক্তি, লিঙ্গ, অস্থিসন্ধির সচলতা, বয়স প্রভৃতির উপর এই নমনীয়তা নির্ভর করে। যেমন আমরা সবসময়ই জানি যে একজন স্ত্রীলোকে নমনীয়তা একজন পুরুষের থেকে বেশি, তাহলে লিঙ্গভেদে এটা বেশি বা কম হয়। আবার একজন শিশুর নমনীয়তা যতটা বা অস্থিসন্ধিগুলির সচল ক্ষমতা যতটা একজন পূর্ণবয়স্ক লোকের তার থেকে কম। তাহলে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আর এরপরে আমরা আসব দেহ উপাদান। দেহ উপাদান আমরা কি জানি?
শারীরিক সক্ষমতার একটি বিশেষ শর্ত হচ্ছে দেহ উপাদান। দেহের পেশি, অস্থি, কলা, যন্ত্র, ফ্যাটের পরিমাণ দ্বারা এটা বিচার করা হয়। সাধারণত মানবদের সঞ্চিত ফ্যাট, ওজন, অস্থির গঠন এর উপর নির্ভর করে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা। তাহলে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার যে ভাগগুলো সেগুলো হচ্ছে পেশি শক্তি, পেশির সহনশীলতা, হৃদ শ্বসনতান্ত্রিক সহনশীলতা, নমনীয়তা এবং দেহ উপাদান। এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম।